পরিবারকে বাঁচাতে একজন সাধারণ মানুষও হয়ে ওঠে অসাধারণ। তখন সে ভুলে যায় তার নিজের নিরাপত্তার কথাও। সে সবকিছু ভুলে শুধুমাত্র তার পরিবারকেই বাঁচাতে চায়। হঠাৎই একদিন সাধারণ একটা পরিবার একটা ভুল করে বসে, আর এতে করে তাদের উপর নেমে আসে ভয়ঙ্কর এক বিপদ। কিভাবে তারা সেই বিপদ থেকে বেঁচেছিল জানবো আজকের মুভি এক্সপ্লেনেশনে। বলছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষায় নির্মিত মুভি শো টাইমের কথা। এইরকমই একটা মুভি আমি এর আগেও এক্সপ্লেন করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমার কাহিনী শুরু হয় একটা বাড়ি থেকে। গভীর রাত, বাড়ির সদস্যরা ছাদে উঠে খুব আনন্দ করছিল, কারণ সেটা ছিল উইকেন্ডের রাত। পরিবারটি ছিল সুরিয়ার, তার স্ত্রী শান্তি এবং ছোট একটা মেয়ে নিয়ে তার পরিবার। তারা যে অ্যাপার্টমেন্টে থাকতো তার ছাদে বসেই তারা আনন্দ করছিল, এবং তাদের সাথে ছিল আশেপাশের কিছু প্রতিবেশী পরিবার। ছাদে বসে তারা খুব হই হুল্লোড় করছিল, তারা আন্তাক্ষরী খেলছিল, আবার কেউ কেউ গেসিং গেম খেলছিল। আর ঠিক তখন নিচ দিয়ে একজন কনস্টেবল পেট্রোলিং করতে করতে যাচ্ছিল। সে ওপর থেকে আসা প্রচন্ড শব্দ শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করে, আর তখন হঠাৎ তার বউয়ের ফোন আসে। ফোনে কথা বলতে বলতে সে পিছলে পড়ে যায় আর একটু আঘাত পায়, তাই সে আর উপরে না গিয়ে সেখানেই বসে পড়ে। কিন্তু ওপর থেকে আসা শব্দ সে স্পষ্ট শুনতে পায়, তাই সে বুঝে যায় মানুষজন শুধু মজা করছে, আর সেখানে মহিলারা এবং বাচ্চারাও রয়েছে। তাই সে উপরে না গিয়ে নিচে ফিরে যাচ্ছিল। সে নিচে ফিরে যাওয়ার আগে একজন এসআই সেখানে আসে। শব্দ শুনে সে কনস্টেবলকে জিজ্ঞেস করে, তুমি উপরে গিয়ে তাদের থামালে না কেন? কনস্টেবল বলে, স্যার উপরে বাচ্চা আর মহিলারা রয়েছে, উইকেন্ডে একটু মজা করছে, তাই আর কিছু বলিনি। কিন্তু এসআই এতে রেগে যায় আর বলে, গিয়ে ওদের ওয়ার্ন করো, বলো শব্দ বন্ধ করতে। কনস্টেবল অনিচ্ছায় উপরে গিয়ে সবাইকে বোঝাতে থাকে, তোমরা সবাই শিক্ষিত মানুষ, তোমরা কি জানো না রাতের বেলা এত শব্দ করলে অন্যরা বিরক্ত হয়? শান্তি তখন জিজ্ঞেস করে, কেউ কি কমপ্লেন করেছে স্যার? কনস্টেবল তাচ্ছিল্যের সাথে বলে, কেন, কমপ্লেন করলে কি চুপ করবে নাকি? তখন সবাই বলে, স্যার এরকম আর হবে না, বাচ্চারা একটু শব্দ করছিল। কিন্তু শান্তি রেগে গিয়ে বলে, আমরা নিজেদের বাড়িতে একটু আনন্দ করছি, এতে ভুল কি হয়েছে? এখন কি বাড়িতে কিভাবে থাকবো তাও পুলিশ ঠিক করে দেবে নাকি? শান্তির কথা শুনে কনস্টেবল রেগে যায়, এখন পুলিশের সাথেও তর্ক করবে তোমরা? আমরা তো শুধু আমাদের ডিউটি করছি। এই সময় এসআই সেখানে পৌঁছে যায়। সুরিয়া বলে, স্যার আপনার কনস্টেবল একজন লেডির সাথে বাজে আচরণ করছে। কিন্তু এসআই তার কথায় এড়িয়ে যায়, উল্টো সবাইকে জিজ্ঞেস করতে থাকে কে কোথায় থাকে কি করে। শান্তি জিজ্ঞেস করে, আপনি এসব জানতে চাইছেন কেন? এসআই বলে, পুলিশ স্টেশনে গিয়ে সাইন করতে হবে যে আর কখনো এমন শব্দ হবে না। এই কথা শুনে সুরিয়া রেগে যায়, স্যার এটা কেমন কথা, আমরা নিজেদের বাড়িতে আনন্দ করতে পারবো না? কনস্টেবল বলে ওঠে, দেখলেন স্যার, এখন পুলিশকে কেউই ভয় পায় না। শান্তি বলে, ভয় দেখানোর আগে সম্মানের সঙ্গে কথা বলতে শিখুন। সুরিয়া এসব শুনে রেগে যায়, ইউনিফর্ম পরে গুন্ডাগিরি দেখাবেন না, পাবলিকের সাথে কিভাবে কথা বলতে হয় আগে সেটা শিখুন। আর যদি আমাদের উপর পাওয়ার দেখান, আমিও আমার পাওয়ার দেখাবো, আমার বড় বড় আইনজীবী আর এমএলএদের সাথে পরিচয় আছে। এসব শুনে এসআই আর কনস্টেবল রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর আর পার্টি জমে ওঠে না, যে যার বাড়ি ফিরে যায়। সুরিয়া আর শান্তি নিজেরা পছন্দ করে বিয়ে করেছিল, তাদের একটি ছোট মেয়ে আছে। শান্তি তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল বলে তার বাবা মা তার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখেনি, এমনকি তার মেয়ের জন্মের সময় তার কাছে আসেনি। গত 7 বছর ধরে শান্তির বাবা মা তার মুখও দেখেনি। অন্যদিকে সুরিয়ার বাবা মা কেউ ছিল না, এমনকি তার ভাই বোনও ছিল না, সে একদমই একা ছিল। শান্তিদের বাড়ির কাছে শান্তির এক চাচা থাকতো, আর শান্তির বাবা মা প্রায়ই তার চাচার বাড়িতে আসতো, কিন্তু কখনো শান্তিদের বাড়িতে আসেনি। কিন্তু প্রত্যেকবারই শান্তি আশায় থাকতো যে এবার হয়তো তার বাবা মা তার বাড়িতে আসবে, কিন্তু সেরকম এই 7 বছরে একবারও হয়নি। সেদিন রাতে শান্তি ঘুমিয়ে পড়লে শান্তির চাচাতো ভাই আশিস সুরিয়াকে ফোন করে এবং বাইরে আসতে বলে। সুরিয়া বাইরে আসলে সে বলে, জিজাজি দারুণ খবর, কাল দিদির বাবা মা আসছেন। কিন্তু এর আগেও কয়েকবার শান্তির বাবা মার আসার কথা থাকলেও তারা আসেনি। তাই সুরিয়া আশিসকে বলে যে তুমি এখনই শান্তিকে কিছু বলো না, তারা যদি আবারও না আসে তাহলে শান্তি কষ্ট পাবে। আশিস বলে, না জিজাজি, এবার নিশ্চিত, সকালে আমি তাদেরকে রিসিভ করতে যাব। সুরিয়া বাড়ি ফিরে ভাবতে থাকে, সত্যি কি শান্তির বাবা মা আসবে? এরপর সে তার বন্ধু শঙ্করের কাছে যায় আর শান্তির বাবা মা আসছে এটা জানায়। রান্নার জন্য একজন রাঁধুনি লাগবে। সুরিয়া বলে, আমি যদি রান্না করি তাহলে শান্তি বুঝে ফেলবে, তারা এলে ভালো করে খাওয়াবো, আর না এলে কলোনির লোকরা মিলে আমরা পার্টি করে ফেলবো, আর এতে শান্তি কিছু বুঝতেও পারবে না আর সে কষ্টও পাবে না। শঙ্কর একজন রাঁধুনি ঠিক করে দেয়, কিন্তু সে আসবে ভোর 3টায়, কারণ এরপর তার আরেক জায়গায় যাওয়ার কথা ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই এসআই গতকালকের ঘটনা নিয়ে রাগ পুষে রেখেছিল এবং যে কোনোভাবেই হোক সেটার প্রতিশোধ নেবে। ভোরবেলা রাঁধুনি আসে রান্না শুরু করে।
সুরিয়া খাবার চেক করে বের হয়ে যাওয়ার সময় দেখে এক অটোওয়ালা এক বৃদ্ধ দম্পতির সাথে ঝগড়া করছে। সুরিয়া তাকে শান্ত করতে যায়, কিন্তু কথা কাটাকাটি লেগে যায়। এক পর্যায়ে সুরিয়া ভুলবশত তাকে একটা ধাক্কা দিয়ে দেয়, আর ধাক্কা লেগে অটোওয়ালা পড়ে যায়। সুরিয়া বারবার ক্ষমা চায়, কিন্তু সেই অটোওয়ালা হুমকি দিয়ে চলে যায়। সে বলে, তুই চিনিস আমাকে, আমি তোকে দেখে নেব। আর এটা বলে অটোওয়ালা সেখান থেকে চলে যায়। আর তখনই সুরিয়ার মেয়েটা ঘরের ভেতর থেকে চিৎকার করে ওঠে। সুরিয়া দৌড়ে যায় তার কাছে। মেয়েটা দুঃস্বপ্ন দেখে ভয় পাচ্ছে আর চিৎকার করছে, আমার মাকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। সুরিয়া মেয়েকে ডেকে তোলে এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে। এরপর সুরিয়া দোকানে যায় পূজার সামগ্রী কিনতে। দোকানদার বলে, গত রাতে কয়েকজন পুলিশ কল করে তোমাদের কলোনি সম্পর্কে জানতে চেয়েছিল। দোকানদারের কথা শুনে তো সুরিয়া চমকে যায়। দোকানদার তাকে আরো জিজ্ঞেস করে, তোমাদের সাথে কি পুলিশের কোনো ঝামেলা হয়েছে? সুরিয়া বলে, তেমন কিছু নয়, একজন কনস্টেবল এসে মহিলাদের সাথে বেয়াদবি করছিল, আমি তার সাথে একটু কথা কাটাকাটি করেছি, এই পর্যন্তই। আর তখন সেখানে একজন এসআই আসে এবং আমাদেরকে শাসিয়ে চলে যায়। দোকানদার তখন ফোন থেকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই লোকটা ছিল? সুরিয়া বলে, হ্যাঁ। দোকানদার বলে, এটা এসআই না, এটা হচ্ছে সিআই, খুবই বিপজ্জনক লোক, তুমি ভুল লোকের সাথে ঝামেলায় জড়িয়েছ। সুরিয়ার সাথে তার মেয়েও দোকানে এসেছিল, কিন্তু হঠাৎ সুরিয়া খেয়াল করে তার মেয়ে তার সাথে নেই। আর তখন শান্তি তাকে ফোন করে আর বলে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। বাড়িতে এসে সুরিয়া দেখে শান্তি ভয়ে কাঁপছে, আর সে ইশারা করে একজন অচেনা লোকের নিথর দেহ দেখায়। শান্তি বলে, ও আমার মেয়ের চেইন ছিনতাই করতে এসেছিল, আমি শুধু ধাক্কা দিয়েছিলাম আর সে পড়ে গেছে, আমি ইচ্ছা করে মারিনি। সুরিয়া দেখতে পায় মাটিতে একটা নিথর দেহ পড়ে আছে। সে নাড়ি চেক করতে যায়, দেখে লোকটা মারা গেছে। শান্তি কাঁদতে থাকে। সুরিয়া তাকে জড়িয়ে ধরে আর বলে, এটা তুমি করনি, এটা আমি করেছি, আমার মেয়ের চেইন ছিনতাই করার জন্য লোকটা এখানে এসেছিল, আর তখন আমি তাকে ধাক্কা দিয়েছিলাম, আর লোকটা পড়ে গিয়ে মারা গিয়েছে, এটাই সবাইকে বলবে, তুমি কিছুই করনি। সে সময় হঠাৎ মৃত লোকটির ফোন বেজে ওঠে। সুরিয়া কল ধরে। ওপাশে তার স্ত্রী আর মেয়ে কাঁদছে। স্ত্রী বলছে, বাড়ি চলে এসো, আমি তোমার সাথে আর ঝগড়া করব না। পাশ থেকে মেয়েটাও কেঁদে কেঁদে বলছে, পাপা তাড়াতাড়ি বাড়ি চলে আসো। সুরিয়া কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। সুরিয়া এবং শান্তি দুজনেই কাঁদতে থাকে। তাদের মনটা খুব খারাপ হয়ে যায়। তারা এটা কি করেছে, একটা পরিবার ধ্বংস করে দিয়েছে। সে সময় আশিস সুরিয়াকে ফোন করে আর বলে, দিদির বাবা মা প্রায় চলে এসেছে, তাদের ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে, তাই একটু সময় বেশি লাগছে, তুমি দিদিকে সামলে নিও। আশিস ফোনটা রেখে দিলে সুরিয়া শান্তিকে বলে, তোমার বাবা মা আসছে, তুমি তাদের সাথে মন্দিরে চলে যাও আর সেখান থেকে তাদের সাথে বাড়ি চলে যাও, আমি এদিকটা সামলে নিব। কিন্তু শান্তি রাজি হয় না। সে বলে, আমি তোমাকে এখানে একা রেখে যাব না, তুমি গত 7 বছর সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিলে, কখনোই আমাকে ছেড়ে যাওনি, আর এই বিপদের মধ্যে আমি তোমাকে কিছুতেই ছেড়ে যাব না। আমি পুলিশের কাছে সারেন্ডার করব এবং সব সত্যিটা বলে দেব। আর ঠিক তখনই ডোরবেলটা বেজে ওঠে। সুরিয়া দরজা খুলে দেখতে পায় সে দোকানদার এসেছে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার মেয়ে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছেছে? সুরিয়া বলে, হ্যাঁ, ও বাড়িতে এসেছে। দোকানদার তখন একটা পার্স দেখিয়ে বলে, এটা তোমার বাড়ির গেটে পড়েছিল, এটা কি তোমার পার্স? সুরিয়া বুঝতে পারে এটা সেই মৃত লোকের পার্স। সে না চেনার ভান করে, কিন্তু পার্সটা নিয়ে নেয় এবং বলে, এটা আমাকে দিয়ে যান, কেউ যদি চাইতে আসে তাহলে আমি তাকে দিয়ে দেব। সুরিয়াকে চিন্তিত দেখে দোকানদার বলে, টেনশন করো না, আমাদের কলোনিতে একটা লয়ার আছে, ওর নাম বরদরাজ, ওকে গিয়ে সবকিছু খুলে বলো যে পুলিশের সাথে তোমার কি কি ঝামেলা হয়েছে, সেই দেখবে একটা ব্যবস্থা করে দেবে। সে খুব ভালো লয়ার, পুলিশও তাকে ভয় পায়, তার কাছে যাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে দোকানদার ভেবেছিল সুরিয়া হয়তো পুলিশের সাথে গন্ডগোল হয়েছে আর সেটা নিয়ে সে চিন্তিত। এরপর সুরিয়া যায় বরদরাজের কাছে। বরদরাজ খুব হাসি খুশি ছিল, কিন্তু একটু বোকাশোকা টাইপের। একে দেখে সুরিয়া ভাবে, এটা কিরকম উকিল, এ কোনো সমস্যার সমাধান করতে পারবে বলে তার মনে হয় না। কিন্তু সুরিয়ার এখন কিছুই করার নেই। সে বাধ্য হয়েই বরদরাজকে তার বাড়িতে যেতে বলে। সে বলে তার বন্ধুর একটু সমস্যা হয়েছে আর সেই সমস্যাটা শোনার জন্য তার বাড়িতে যেতে হবে। প্রথমে তো বরদরাজ রাজি হয় না, কিন্তু বেশি টাকা ফিস দেওয়ার লোভ দেখিয়ে সুরিয়া তাকে রাজি করায়। সুরিয়া তাকে বাড়িতে এনে লাশ দেখায়। প্রথমে তো লয়ার ভাবে সুরিয়া মজা করছে। সে বলে, তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো, ক্যামেরা কোথায়? কিন্তু যখন সে বুঝতে পারে সুরিয়া মজা করছে না, তখন সে ভয় পেয়ে যায় আর বলে, আমি কেস লড়ি, আমি এসব কাজ করতে পারবো না, লাশ আমি গুম করতে পারবো না। কিন্তু সুরিয়া তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে, এই বিপদ থেকে একমাত্র আপনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। তখন বরদরাজের একটু মায়া হয়। সে বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। তোমরা পুলিশের কাছে যাও এবং কি হয়েছে সেটা স্বীকার করো। তোমরা গিয়ে বলবে যে তোমাদের ঘরে চোর ঢুকে গিয়েছিল চেইন ছিনতাই করার জন্য, আর তোমরা তখন তাকে ধাক্কা দিয়েছো আর দুর্ঘটনাবশত সে মারা গেছে। তারপর পুরো ব্যাপারটা আমি সামলাবো, কিন্তু এখন আমি এখান থেকে চলে যাব, পরে আমি খবর পেয়ে আসব। কিন্তু দাঁড়াও, তার আগে এই লাশটাকে বাইরে ফেলতে হবে।
এতে করে তোমাদের কেসটা স্ট্রং হবে। বরদ্রাজ বলে, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, যখনই রাস্তা খালি থাকবে তখনই তোমরা লাশটা নিয়ে বাইরে চলে আসবে। এরপর সুরিয়া লাশটা নিয়ে বারান্দায় অপেক্ষা করতে থাকে। বরদ্রাজ বাইরে গিয়ে দাঁড়ায়, কিন্তু যখনই সে ইশারা করতে যাবে তখনই কেউ না কেউ চলে আসে। আর এইরকম কয়েকবার হওয়ার পর বরদ্রাজ ভয় পেয়ে যায় আর কিছুটা বিরক্ত হয়ে বলে, আমার দ্বারা হবে না, তোমরা এখনই পুলিশ ডাকো। আর ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। সুরিয়া এবং বরদ্রাজ তাড়াতাড়ি করে লাশটা অন্য ঘরে লুকিয়ে রেখে আসে। আর দরজা খুলে দেখতে পায় সেই সিআই এসেছে, যে গত রাতে সুরিয়ার সাথে ঝগড়া করেছিল। সিআই বলে, গত রাতে তুমি কমপ্লেনের কথা জিজ্ঞাসা করেছিলে না, আজ আমি একটা সঠিক কমপ্লেন নিয়ে এসেছি। সুরিয়া ইতিমধ্যে ভরতরাজকে সব জানিয়েছিল, কিন্তু এখন তো সুরিয়ার ওপর আরো বড় বিপদ এসে পড়েছে। সিআই বলে, আরে দুজন পুলিশ অফিসার তোমার বাড়িতে এসেছে, তুমি কি তাদেরকে ভেতরে ঢুকতে দেবে না? এই বলে সে নিজের ইচ্ছাতেই ঘরের ভেতর ঢুকে পড়ে। আর সুরিয়াকে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী কোথায়, যে গত রাতে আমাদেরকে অনেক নিয়ম নীতি শেখাচ্ছিল? আর তোমার না মন্ত্রী মিনিস্টার সবার সাথে পরিচয় আছে, তাদেরকে ফোন করো, দেখি আজকে তোমাকে কে বাঁচায়, তাদেরকে দিয়ে ফোন করাও, তাহলে আমি চলে যাব। সুরিয়া অনুরোধ করে বলে, স্যার আমি তো শুধু আপনাকে তাড়াতাড়ি চলে যাবার জন্যই বলেছিলাম, সেটা রেগে গিয়ে বলেছিলাম, আর কিছুই নয়। আমি কাউকে চিনি না স্যার, আমি খুব সাধারণ একজন মানুষ। তখন ভরদ্বাজও পুলিশকে বোঝাতে চেষ্টা করে, বলে, স্যার 7 বছর পর সুরিয়া শ্বশুর শাশুড়ি আসছেন, প্লিজ স্যার ওদের মাফ করে দিন। সিআই বলে, আচ্ছা 7 বছর পর আসছে, তাহলে আমিও সুরিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আশীর্বাদ নিয়েই যাব। ভরদ্বাজ বলে, স্যার যদি তারা ঘরে পুলিশ দেখে তাহলে কি ভালো দেখাবে? সিআই বলে, আরে আমি বলবো সুরিয়া আমার বন্ধু, আমি তার সাথে দেখা করতে এসেছি। সে সুরিয়াকে উদ্দেশ্য করে বলে, তোমার স্ত্রী তো এখনো বের হলো না, তুমি তাকে ডাকবেন, আমি ভেতরে গিয়ে ডেকে নিয়ে আসবো। ভেতর থেকে শান্তি সবকিছুই শুনছিল, সে নিজেই বাইরে চলে আসে। সিআই তাকে দেখে বলে, গত রাতে তুমি আমাদেরকে কি বলেছিলে, আবার একবার বলো তো। শান্তি কাঁদতে কাঁদতে আগের কথাগুলোই পুনরাবৃত্তি করে। এরপর সুরিয়া ও শান্তি দুজনেই সিআই এর কাছে ক্ষমা চাইতে থাকে। সিআই বলে, গতকাল তো তুমি অনেক সাহস দেখাচ্ছিলে, আজ কি হয়েছে, আজ সবকিছু মেনে নিচ্ছ যে? এরপর সুযোগ পেয়ে সুরিয়া এবং শান্তিকে আবারও সিআই অপমান করতে থাকে। এক পর্যায়ে সুরিয়া অনেক রেগে যায় এবং সিআই এর মাথায় একটা বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে, কিন্তু পরবর্তী আমরা বুঝতে পারি এটা কেবল সুরিয়ার কল্পনাই ছিল, বাস্তবে এমন কিছুই হয়নি। এরপর ভরদ্বাজ সিআই এর কাছে কমপ্লেনের ব্যাপারটা জানতে চায়। তখন সিআই বলে যে গত রাতে সুরিয়া একজন অটো চালককে ধাক্কা দিয়েছিল আর সেই কমপ্লেন করেছে। তখন ভরদ্বাজ বলে, স্যার যদি কোনো সেটেলমেন্ট হয় তাহলে ভালো হয়। সিআই বলে, আমি ঘুষ নিই না, কিন্তু পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে 2 লাখ টাকা দিলেই হবে। আর তখন আবারও ডোরবেলটা বেজে ওঠে। শঙ্কর সুরিয়ার বাড়িতে আসে। ভরদ্বাজ দরজা খুললে শঙ্করকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শঙ্কর বলে, গত রাতে ছাদে 2জন পুলিশ অফিসার এসেছিল, আমি তাদেরকে নিয়ম কানুন সব বুঝিয়ে দিয়েছি। আমি হচ্ছি শঙ্কর, আমার নাম শুনেই 2 পুলিশওয়ালা সেখান থেকে ভেগে গেছে, এখানে আর ভুলেও আসবে না। কথা বলতে বলতে শঙ্কর ঘরে ঢুকে পড়ে আর সিআই কে দেখে ভয়ঙ্কর ভাবে চমকে যায়। শঙ্কর বাহাদুরি করতে গিয়ে একটু বেশি কথা বলে ফেলেছিল। এরপর সে সিআই এর কাছে মাফ চাইতে থাকে, কিন্তু ততক্ষণে সিআই আবারও খেপে গিয়েছে। সে বলে, গত রাতে যারা যারা গেম খেলেছিল তাদেরকে সবাইকে ডেকে আনো, সবাই আমাকে সরি বলবে, আর তখনই আমি তাদেরকে মাফ করব। অ্যাপার্টমেন্টের সবাই সুরিয়ার বাড়িতে আসে। সিআই তাদের সবাইকে কানে ধরে উঠবস করতে বলে। সেখানে থাকা বাচ্চা, বয়স্ক, মহিলা সবাই বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে থাকে। আর তখন বরদ্রাজ সেই কমপ্লেনের কাগজটা দেখে বুঝতে পারে এটা তো একটা ভুয়া অভিযোগ। সে সিআই কে জিজ্ঞেস করে, এখানে তো কোনো এফআইআর নম্বর নেই। সিআই বলে, আরে আইনজীবী সাহেব, আপনি তো খুবই স্মার্ট, খুব তাড়াতাড়ি ধরে ফেললেন। এর মানে হচ্ছে সুরিয়াকে শায়েস্তা করার জন্যই সিআই এখানে ভুয়া একটা কাগজ নিয়ে এসে উপস্থিত হয়েছে আর তাদেরকে কান ধরে উঠবস করাচ্ছে। আর তখন সিআই দেখতে পায় সেখানে থাকা একটা ছেলে এই পুরো ঘটনাটা ফোন দিয়ে ভিডিও করছে। সিআই তার কাছ থেকে ফোনটা নিতে চাইলে সেই ছেলে পালাতে চেষ্টা করে। অন্যরাও তাকে সাহায্য করে এবং কনস্টেবলকে ধরে আটকে রাখে। ছেলেটি বলে, আমার কাছে এসো না, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করে দেব। দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে ছেলেটি সেই ঘরে ঢুকে পড়ে যেখানে মৃতদেহটা রাখা ছিল, আর সিআই হোঁচট খেয়ে সেই মৃতদেহের উপর পড়ে যায়। আর এইখানে আসে সিনেমার আসল টুইস্ট। সুরিয়া এবং তার পরিবার যে লোকটাকে এতক্ষণ মৃত ভাবছিল সে আসলে মারা যায়নি। লোকটা আসলে তখন পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন আবার তার জ্ঞান ফিরে এসেছে। সুরিয়া এবং বরদ্রাজ দেখতে পায় মৃত লোকটা জীবিত হয়ে দ্রুত উঠে পালিয়ে যাচ্ছে, আর এই দৃশ্য দেখে তো তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর তারা বুঝতে পারে লোকটা আসলে মারা যায়নি। তারা দুজন খুশি হয়ে গেলেও সেখানে কিছু বলে না। আর অন্যদিকে সিআই সেই ছেলের ফোন পেয়ে ভিডিওটা ডিলিট করতে চায়, কিন্তু সে দেখতে পায় ভিডিওটা ছেলেটা তার বন্ধুর কাছে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ভিডিওটা এখন সেফ। আর এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে যায় তাহলে সিআই এর চাকরি চলে যাবে, এমনকি সাধারণ মানুষকে হয়রানি করার জন্য তার শাস্তিও হতে পারে। তাই সিআই তো এবার চুপসে যায়।
আর এই সুযোগের সদ্ব্যবহার করে বরদরাজ দুজনকে বলে তোমরা সবাইকে সরি বলো, আর সবাই মিলে সিআই আর কনস্টেবলকে উঠবোস করায় এবং সরি বলায় এবং তাদেরকে দিয়ে স্বীকার করিয়ে নেয় যে তারা আর কখনো সাধারণ মানুষকে বিরক্ত করবে না। এরপর শান্তির বাবা মা সেখানে আসে বহু বছর পর। শান্তি তাদেরকে দেখে খুব খুশি হয়ে যায়। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমার কাহিনীটা খুব ইউনিক ছিল, পুরো সিনেমাটাই টান টান উত্তেজনায় ভরপুর ছিল। আমার কাছে তো সিনেমার কাহিনীটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং এফএম মুভিজ চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।